জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাক মুস্তাফা। আই হ্যাভ আ প্ল্যান, মার্টিন লুথার কিং এর সেই ঐতিহাসিক উক্তির প্রতিধ্বনি করে যিনি রাজপথে জনমত গড়েছিলেন, আজ তিনি বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে রাজকীয় প্রত্যাবর্তন তারেক রহমানের। এরপর পথে পথে মানুষের ভালোবাসা আর জনসমর্থন, যার হাত ধরে আজ বঙ্গভবন নয় বরং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রচনা করলেন নতুন ইতিহাসের। একদিকে বিএনপির বিপুল বিজয় আর সরকার গঠন, অন্যদিকে বিরোধী দলের আসনে জামায়াত জোট। কিন্তু উৎসবের এই আবহেও রয়ে গেছে কিছু অমীমাংসিত প্রশ্ন। কেউ নিলেন একটি শপথ, কেউ নিলেন দুটি। বিএনপি কেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিল না? কেন সরকার গঠনের প্রথম দিনেই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুললেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম? আর ডিউটি ফ্রি গাড়ি ও প্লট না নেয়ার ঘোষণা কি কেবলই চমক, নাকি নতুন রাজনীতির সংকেত? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন, আলতাফ পারভেজ, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে যুক্ত আছেন আব্দুল হান্নান মাসুদ, এমপি, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মির্জা গালিব, সহকারী অধ্যাপক, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। চলে যেতে চাই আলোচনায়। শুরুটা করছি আলতাফ পারভেজকে দিয়ে। নির্বাসিত জীবন থেকে ফিরে প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। এই ঘটনাকে আপনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কোথায় রাখবেন? নতুন মন্ত্রিসভায় নবীন প্রবীণদের যে সমন্বয় হয়েছে, কিন্তু কতটা দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছেন? প্রথম বিষয় হলো, বাংলাদেশ একটা নির্বাচিত সংসদ পেয়েছে। এইটা বাংলাদেশের প্রয়োজন ছিল, যেই সংসদের সকল সদস্যই একটা বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ভিতর দিয়ে এসেছেন। ফলে এই জাতীয় সংসদকে আমরা জাতীয় রাজনৈতিক অভিভাবক বলতে পারি। এইটা গত 15 বছর বাংলাদেশে এই বিষয়ে একটা শূন্যতা ছিল, সেই শূন্যতা পূরণ হলো। দ্বিতীয়ত, সেই সংসদের উপর ভিত্তি করে, নির্বাচনের উপর ভিত্তি করে একটা নতুন সরকার গঠিত হয়েছে। বিএনপির প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, একটা নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। ফলে আরেকটা রাজনৈতিক প্রশাসনিক অভিভাবক পেয়েছে বাংলাদেশ। ফলে একটা বড় রাজনীতির একটা বড় অধ্যায় আমরা শেষ করলাম। আমি বলবো যে দেশের জন্য এটা একটা শুভ ঘটনা, কারণ একটা বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ গত 15-20 বছর ধরে আকুল হয়ে অপেক্ষা করছে। অনেক সংগ্রাম হয়েছে, অনেক মানুষ মারা গেছে। তো একটা নির্বাচন হয়েছে সুন্দরভাবে, একটা সরকার গঠিত হলো। এবং প্রাথমিকভাবে আমি সরকারের বা বিএনপির 3টা পদক্ষেপকে ইতিবাচক হিসাবে দেখছি। এক হলো, বিএনপি কোনো বিজয় উৎসব করেনি। বিএনপির প্রধান বিরোধী দলের নেতাদের বাসভবনে গিয়েছেন এবং বিএনপির পার্লামেন্টারি পার্টির যে প্রথম বৈঠকে তারা বলেছে তারা সরকারি প্লট নিবে না, শুল্কমুক্ত গাড়ি নিবে না। তো এগুলা ছোট ছোট বিষয় হলেও কিন্তু এগুলা রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। জি, আর বিরোধী দলের ভূমিকাটা কেমন মনে হচ্ছে এবারে? যে বিরোধী দল, আপনি যেটা বললেন, জি, আমি বলবো এবারের বিরোধী দল হবে বাংলাদেশের অন্যতম শক্তিশালী বিরোধী দল। এটা সংখ্যার হিসাবেই নয়, আমি বলবো একটা বড় প্রত্যাশাও। এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে যে পার্লামেন্ট কতটা প্রাণবন্ত থাকবে, বিরোধী দল কতটা সক্রিয় থাকবে। এবং এটা তো অনুমান করতে পারি আমরা, জামাতে ইসলামী এবং এনসিপির নির্বাচিত সদস্যরা খুবই সক্রিয় ভূমিকা রাখবেন, কারণ তারা রাজনীতির থেকে উঠে আসা মানুষ এরা সবাই। তবে সরকারি দলের কাছেও প্রত্যাশা থাকবে, তারা বিরোধী দলকে কথা বলতে দিবেন, বিরোধী দলের বক্তব্যকে গুরুত্ব দিবেন। বিরোধী দল যত গুরুত্ব পাবে তত বাংলাদেশে গণতন্ত্র প্রাণবন্ত এবং অর্থবহ হবে, এবং সরকারি দলের জন্য সেটা ভালো হবে। আমরা দেখেছি বাংলাদেশে যখনই কোনো সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয়নি, তখনই সরকারি দল বা সরকার বিপদে পড়েছে। বর্তমান সরকার নিশ্চয়ই অতীতের সেসব উদাহরণ থেকে শিক্ষা নেবেন, এটাই প্রত্যাশা। জি, ধন্যবাদ আপনাকে। যেতে চাই আব্দুল হান্নান মাসুদের কাছে। সেটি হচ্ছে বিরোধী দলের
এমপি হয়েছেন, প্রথমত আপনি এমপি হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, আপনাকে অভিনন্দন। যেটি জানতে চাই সেটি হচ্ছে, আজ আমিও শপথের সময় বেশ কয়েকজনকে এই প্রশ্নটাই করছিলাম, আপনাকেও সেই প্রশ্নটাই করি। সেটি হচ্ছে, একসময় সংসদ দেখা হতো, লাস্ট 15 বছর তো অবশ্যই সেটাই বলবো, সংসদ দেখা হতো কিন্তু মিউট করে, অথবা যাদের শুধুমাত্র প্রয়োজন সংসদটা দেখতে হবে, এটা চাকরির অংশ, তারাই শুধু সংসদটা দেখতো। এবারের সংসদটা মানুষজন কিভাবে দেখবে? ধন্যবাদ। যমুনা টিভিকে অনেকদিন পরে যমুনাতে আসলাম। আমি আসলে হচ্ছে আপনার সংসদে আমি যখন ছোট, আমার বয়স 10-11 বছর 12 বছর, ঠিক তখনকার কথা, 2012-13 সালের কথা বলতেছি। সেই সময় আমরা সংসদ দেখতাম, যে রেডিওতেও সংসদ দেখতো এবং হচ্ছে মোবাইলে দেখতো, সবাই ভিড় করে থাকতো এই সংসদ দেখার জন্যে। তখন পাপি আফা, রেনু আফা, এরপর হচ্ছে আমাদের আন্দোলন ভ্রমণ পার্থ ভাই, ওনারা খুব ভালো বক্তব্য দিতেন, খুব ভালো কথা বলতেন এবং সেখানে হই হই করে উঠতো। বিএনপি, আওয়ামী লীগ দুই গ্রুপই পাশাপাশি বসে এই সংসদ দেখতো এবং এটাকে উদযাপন করতো। যখন বিএনপির লোকজন খুব ভালো কথা বলতো, তখন বিএনপি দলের লোকজন হই হুল্লোড় করতো। যখন আওয়ামী লীগের এমপিরা তাদের ভালো জবাব দিত, তখন সেটার উপরও একটা, মানে এটা একটা ফুটবল খেলার ম্যাচের মতো ছিল আর কি, যেখানে টান টান উত্তেজনা ছিল। ঠিক আমার কাছে মনে হচ্ছে এইবারের সংসদটাও ঠিক একই রকম হবে এবং হচ্ছে এর চাইতে আরও ভালো হবে। তখনকার সংসদে আমরা দেখেছি যে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ এবং হচ্ছে বিভিন্ন ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এই সকল প্রবণতা ছিল। এই সংসদে আশা করি যে হচ্ছে এই ধরনের প্রবণতা থাকবে না, সকলে গঠনমূলক সমালোচনা করবে এবং হচ্ছে সকল দলমতের মানুষ এটা এনজয় করবে। জি, হান্নান মাসুদ, আপনাকে ধন্যবাদ। আরেকটা প্রশ্ন সঙ্গে যোগ করতে চাই, সেটি হচ্ছে, এই সংসদে আপনি বলছিলেন বিরোধী দলের একটি স্ট্রং ভূমিকা থাকবে। এখন বিরোধী দলের দুই ধরনের বিষয় থাকে, একটি হচ্ছে আন্দোলনের একটি অংশ থাকে, আরেকটি হচ্ছে গঠনমূলক সমালোচনার একটি জায়গা থাকে। এবং আপনারা ছায়া মন্ত্রিসভা গঠনের কথাও বলেছেন। এই ছায়া মন্ত্রিসভা কিভাবে কাজ করবে, আপনাদের কি প্ল্যান? দেখেন যে হচ্ছে ছায়া মন্ত্রিসভা হচ্ছে ওয়াচডগ হিসেবে কাজ করে। মূলত হচ্ছে যে কোনো মন্ত্রণালয়ের বরাদ্দ এবং হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কোথায় কীভাবে খরচ হয়েছে সেটা নিয়ে হচ্ছে আপনার সবাই নিয়ে, যেই ছায়া মন্ত্রিসভা থাকবে তারা সেটা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে, কথা বলবে। মূলত হচ্ছে জাতির সামনে একটা স্পষ্ট ধারণা দিতে চাইবে যে হচ্ছে কী পরিমাণ দুর্নীতি এখানে হয়েছে, কী পরিমাণ দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলো আসলে জাতির সামনে তুলে ধরা। আর যে স্ট্রং বিরোধী দল হিসেবে যেই কথাটা বললেন যে স্ট্রং বিরোধী দল হিসেবে আমরা ভূমিকা রাখবো, অবশ্যই এই ক্ষেত্রে আমরা সংসদের ভিতরে গঠনমূলক সমালোচনা যেরকম করব, যদি সংসদের ভিতরে আমাদের গঠনমূলক সমালোচনা যদি হচ্ছে অ্যাকসেপ্ট করা না হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি হচ্ছে জনগণের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যদি রাজপথে নামতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা রাজপথেও আন্দোলন করব। আমরা একই সাথে সংসদেও ভূমিকা রাখবো, রাজপথেও ভূমিকা রাখবো, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে এই যে এত রক্তের বিনিময়ে, এত মানুষের জীবনের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন গণতন্ত্র পেয়েছি, ওই গণতন্ত্রের যেন পথ না হারাই, আমরা সেই জন্য কাজ করবো ইনশাল্লাহ। জি, তবে আমরা পাশাপাশি এটাও বলতে চাচ্ছি যে হচ্ছে শুধুমাত্র আমরা যে সমালোচনা করব, শুধুমাত্র যে আমরা সমালোচনা করব, আন্দোলন করব, বিষয়টা এমন না। আমরা সরকারের সাথে অবশ্যই সহযোগিতামূলক সমালোচনা করব, কোনো ধরনের অসহযোগিতা করতে চেষ্টা করব না। যদি সরকার আমাদের প্রতি সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করে, যদি সরকারও আমাদের সাথে সমন্বয় করে। জি, হান্নান, আপনাকে ধন্যবাদ। যেতে চাই আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর কাছে, নির্বাহী কমিটির সদস্য বিএনপি। তারেক রহমানের প্রত্যাবর্তন, নেতৃত্ব এবং বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে তিনি আজ শপথ নিলেন। 17 বছরের নির্বাসিত জীবন এবং পুরো দল বিএনপির কথাই যদি বলি, গুম খুন মামলার যে বিভীষিকা পেরিয়ে আজ আপনারা ক্ষমতায়। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের যে প্ল্যান বাস্তবায়নে আপনাদের অগ্রাধিকারগুলো কি কি হবে? নতুন মন্ত্রী ও সংসদ সদস্যদের কাছে মানুষের চাওয়া, দুর্নীতি দমন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, এই বিষয়গুলোকেই প্রায়োরিটি হিসেবে দেখা হয়। প্রথম 100 দিনে বিএনপির অগ্রাধিকার কি কি হবে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সকল দর্শক শ্রোতা মন্ডলী এবং সহ আলোচক মন্ডলী, তাদেরকে ধন্যবাদ।
বিষয়টা হচ্ছে 100 দিন আর 200 দিন তো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাদের যে কমিটমেন্ট জাতির প্রতি, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ, যেরকম করে এই প্রজন্ম নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছে, এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য তারেক রহমান সাহেব অঙ্গীকারবদ্ধ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তার যে স্বপ্ন, তিনি যে স্বপ্ন দেখিয়েছেন মানুষকে, নতুন করে শিক্ষা, স্বাস্থ্য, এই যে মৌলিক যে চাহিদাগুলো, এই চাহিদাগুলো পূরণের জন্য মানুষকে যে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নগুলো আমাদের পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হবে। আমার মনে হয় যে তারেক রহমান সাহেব যেভাবে কথা বলেছেন, সেগুলো উনি যে কোনো মূল্যে বাস্তবায়ন করবেন। এখানে যে কেউ যদি অসহযোগিতা করে, তাকে বাদ দিয়েই কিন্তু তিনি জনগণের স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এখানে বিরোধী দলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ সাহেব বলেছেন বা করেছেন, যারা বলেছেন যে একটি অর্থবহ বিরোধী দল আমাদের প্রয়োজন। একটি অর্থবহ বিরোধী দল যদি দেশের স্বার্থে, বিরোধিতার স্বার্থে না, অংশগ্রহণমূলক বিরোধী দল যদি থাকে, তাহলে সেই সরকারটা শক্তিশালী হয় এবং সেরকম একটি সহযোগিতামূলক এবং অর্থবহ একটা বিরোধী দল, সেরকম একটা বিরোধী দল থাকলে সরকারি দলকে সামনের দিকে এগোতে এটা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা মনে করি যে একটি সরকারি দল এবং বিরোধী দল যদি অর্থপূর্ণভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে একসাথে, তাহলে সেই দেশটা এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং সেটাই একটা গণতান্ত্রিক দেশে এরকমই হওয়া উচিত। তো সেক্ষেত্রে 100 দিনের পরিকল্পনা বা 100 দিন পরে একটা ফিরিস্তি তুলে ধরা, এই রাজনীতিটা অন্তত আমি সমর্থন করি না। আমি মনে করি যে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, সেক্ষেত্রে পর্যায়ক্রমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যা যা পরিকল্পনা দরকার, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান যে নতুন মন্ত্রিসভা হয়েছে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি খুবই আশাবাদী যে যেই রকম পরিবর্তন চেয়েছিল বাংলাদেশের মানুষ, নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে এই মন্ত্রিসভার মধ্য দিয়ে এবং এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে। জি, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ থাকবেন, আমরা ফিরবো আবারও আপনার কাছে। ডক্টর মির্জা গালিবের কাছে যেতে চাই। সেটি হচ্ছে সংসদীয় গণতন্ত্রে জামায়াতে ইসলামী বিএনপি সরকারকে কিভাবে চ্যালেঞ্জ করবে, গঠনমূলক সমালোচনার যে কথাগুলো এবং আন্দোলনের কথাও বলা হচ্ছে এবং একই সঙ্গে সরকারের সঙ্গে কাজের যে সহযোগিতাপূর্ণ মনোভাব, সেটির কথা বলা হচ্ছে। এই তিনটির কম্বিনেশন বাংলাদেশ এর আগে শেষ কবে দেখেছে আমার মনে নেই। এই কম্বিনেশনে কেমন হতে যাচ্ছে এবারের সংসদ? জি, আপনাকে ধন্যবাদ। আমরা অনেক দিন পরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে পারছি। 2008-এর নির্বাচন তো কিছুটা প্রশ্নবিদ্ধ, এটাকে যদি আমরা বাদ দিই তাহলে সর্বশেষ গণতান্ত্রিক সরকার আমরা দেখেছিলাম 2001-এ, যেটা বিএনপি এবং জামাতের জোট সরকার ছিল। তারপর একটা লম্বা সময়ের পরে আমরা মাঝখানে সেনা সমর্থিত সরকার দেখছি, আওয়ামী লীগ একটা লম্বা সময় ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে গেছে, এবং দেন আফটার এ লং টাইম আমরা আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আসছি। এবং এই পার্লামেন্টে যদিও বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, যেটাকে আমরা মানে অ্যাবসলিউট মেজরিটি বলি, যাতে সংবিধান সংশোধন তারা নিজেরা করতে পারে এরকম, কিন্তু তারপরও আমরা বলবো যে বিরোধী দল এখানে যথেষ্ট শক্তিশালী। আমরা ভোটের পার্সেন্টেজে বিরোধী দল প্রায় 38% ভোট পেয়েছে। এনসিপি এবং জামাতের যে জোট, তাদের জুলাইয়ের একটা ম্যান্ডেট আছে, নতুন গণতান্ত্রিক পরিবেশের একটা ম্যান্ডেট আছে। তো সেই জায়গা থেকে আমরা যদি সরকার এবং বিরোধী দল এই দুই পক্ষকে কিছুটা দায়িত্বশীলতা নিয়ে সামনের দিকে যেতে দেখি, তাহলে আমরা একটা অসাধারণ সংসদ এবং গণতান্ত্রিক পরিবেশ পেতে যাচ্ছি। এটার কিছু সিগন্যাল আমরা পেয়েছি, আবার কিছু কিছু জায়গায় আমাদের প্রশ্নও আছে। যেমন ধরেন, আমরা দেখেছি যে তারেক রহমান নির্বাচনে জয়লাভের পরে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের সাথে দেখা করেছেন। এটা অত্যন্ত ভালো সিগন্যাল ছিল রাজনৈতিক সহিষ্ণুতা এবং পারস্পরিক আলাপ আলোচনার জায়গা থেকে। ঠিক একইভাবে আমরা বিরোধী দলের দিক থেকে দেখেছি যে তারা গঠনমূলক সমালোচনা সরকারের করবেন,
অযথা আন্দোলনের দিকে যাবেন না, বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বকে হারবার করবেন না, এইরকম একটা অ্যাটিটিউডও আমরা তাদের কাছ থেকে দেখেছি। তো এটি আমাদের জন্য অত্যন্ত আশা জায়গা নিয়া। প্রাইমারিলি নেগেটিভ জায়গা থেকে পোস্ট ইলেকশন যে ভায়োলেন্স কিছু কিছু জায়গায় হয়েছে, এইটা একটা বড় প্রশ্ন। যদি প্রধানমন্ত্রী এবং সরকার এই ব্যাপারে উদ্যোগী হন এবং অতি দ্রুত আমরা এখান থেকে একটা নর্মাল জায়গায় ফেরত আসতে পারি, এবং কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম যদি সরকারের দিক থেকে আপনার এন্টারটেইন না করা হয়, তাহলে এটা রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় ভূমিকা পালন করবে। আমি মনে করি যে আমাদের এই সময়টাকে তুলনা করতে হবে 91 সালের সাথে, যে আমরা এরশাদ বিরোধী আন্দোলনের পরে যখন 91 একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করলাম, সেই যাত্রাটা কিন্তু আমরা সাকসেসফুলি করতে পারি নাই। 91 থেকে এসে 2006-এ এই যাত্রাটা আপনার মুখ থুবড়ে পড়ছে। কিন্তু তার চাইতে যেটা বড় ক্ষতিকর ছিল সেটা হলো যে একটা পলিটিক্যাল টক্সিসিটি আমাদের সমাজে, রাষ্ট্রে এবং সকল জায়গায় ছড়ায় গেছে। আপনার যদি 91 নির্বাচনের কথা মনে থাকে, আমি তখন অত্যন্ত ছোট, কিন্তু আমি দেখছি যে সকল রাজনৈতিক দল তার নিজের মতো করে ক্যাম্পেইন করছে, খুব বেশি মারামারি একজন আরেকজনের সাথে করে নাই, চায়ের দোকানে বসে একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করছে। কিন্তু 91 থেকে আমাদের গণতান্ত্রিক যাত্রার মধ্য দিয়ে আমাদের অনেক কিছু লাভ হয়েছে, কিন্তু বড় যেটা লস হয়েছিল সেটা হলো সমাজে, রাষ্ট্রে, পরিবারে, ভাইয়ে ভাইয়ে সকল জায়গায় আমরা একটা রাজনৈতিক শত্রুতা তৈরি হয়েছে। আজকে এই 2026-এ যখন আমরা আবার নতুন করে গণতন্ত্র শুরু করেছি, তখন আমাদের এই জায়গায় ফোকাস থাকতে হবে যাতে এই পলিটিক্যাল টক্সিসিটিটা এই পর্যায়ে না যায়। এবং 2-3টা লোক হচ্ছে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারবে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান, বিরোধী দলীয় নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির নাহিদ ইসলাম। ওনারা যদি পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে এই গণতান্ত্রিক যাত্রাটা সামনে আগায় নিয়ে যায়, তাহলে আমি মনে করি যে আমরা একটা নতুন সংস্কৃতি দেখব। আমরা সরকারের দিক থেকে চাইবো যে তারা বিরোধী দলের সাথে সকল সময় আলাপ আলোচনা করবে, আর বিরোধী দলের দিক থেকে চাইবো যে তারা অযথা আপনার আন্দোলন করা, হরতাল করা, সরকারকে চাপে রাখা, এগুলো না করে তারা সংসদে গঠনমূলক সমালোচনা করবে, নীতির জায়গায় আলাপ আলোচনা করবে। আর আরেকটা পয়েন্ট খুব বড় যেটা নিয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে, সেটা হচ্ছে জুলাই সনদের ব্যাপারে বিএনপির যে দৃষ্টিভঙ্গি, এটাকে আমাদের কাছে প্রচন্ড প্রশ্নবিদ্ধ বলে মনে হচ্ছে। তারা সংবিধান সংস্কার কমিশন হিসাবে সদস্য হিসাবে শপথ নেন নাই, শুধু সংসদ সদস্য হিসাবে নিচ্ছেন। আমি মনে করি যে জুলাই সনদের প্রশ্নে বিএনপির আলাপ আলোচনা করা দরকার বিরোধী দলের সাথে। জুলাই সনদকে উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত নেওয়া রাজনীতিকে আপনার আবার মির্জা গালিব, এই প্রসঙ্গটাতে আমি আসছি। এই বিষয়টাতে আমি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর কাছ থেকে একটু উত্তরটা আগে নিয়ে আসি। সেটি হচ্ছে, আজ জামায়াতে ইসলামীর এবং জামায়াত জোটের যারা, তারা 2টি শপথ নিলেন এবং বিএনপি 1টি শপথ নিল। অর্থাৎ সংসদ সদস্য হিসেবে আপনারা শপথ নিলেন, স্থায়ী কমিটির সদস্য এবং এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তিনি এর একটি ব্যাখ্যা দিয়েছেন, সাংবিধানিক পদ্ধতির একটি ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যাটা আসলে কি এবং এই সিদ্ধান্তটা কখন নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তটা কেন নেওয়া হলো, এতে করে আসলে ভালো কি হলো সেটা একটু বলবেন। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। জি, আমি মির্জা গালিবের কাছেই ফিরি। আপনি যেই উত্তরটা দিচ্ছিলেন, আমি যদি তার সামনে একটা অংশ যোগ করতে চাই, সেটি হচ্ছে সেক্ষেত্রে আপনার পরবর্তী যে উত্তর, সেই উত্তরটা আমাদের দর্শকদের জন্য কানেক্ট করা আরও বেশি সহজ হবে। জামায়াত আমির অভিযোগ করেছেন যে বিএনপি শপথ না নিয়ে জুলাইকে উপেক্ষা করছে। শপথ না নেওয়ার কারণ সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের রায় অনুসারে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে আগে সংসদে যেতে হবে, সংসদে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোর এখতিয়ার সিইসির নেই। তিনি বলেন, সিইসি তাদের সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পাঠ করানোর জন্য অ্যাপ্রোচ করেননি, আর তারাও এই শপথ নেননি। সাংবিধানিকভাবে সমস্ত কিছু পরিচালিত হওয়া দরকার। আমরা এই পর্যন্ত যা এসেছি সাংবিধানিক পদ্ধতি মেনেই এসেছি, ভবিষ্যতেও আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রকে পরিচালনা করব। অর্থাৎ এর কারণ হিসেবে সালাউদ্দিন আহমদ তিনি এই রকম একটি উত্তর দিয়েছেন এবং তিনি গতকালও এরকম একটি হিন্ট তিনি দিয়ে রেখেছিলেন। সেই জায়গা থেকে যদি এখন আপনি আপনার উত্তরটা বলেন যে জামায়াত কেন সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়াটাকে জরুরি মনে করছে, যখন বিএনপি এই কারণ দেখিয়ে এড়িয়ে গেছে। দেখেন, আমি 3টা পয়েন্ট বলবো এখানে। প্রথম পয়েন্ট হলো যে কনস্টিটিউশনাল টেকনিক্যালিটির কথা বলে কোনো লাভ নাই। কেন লাভ নাই?
এই যে ডক্টর ইউনূসের সরকার, যে অন্তর্বর্তী সরকার ছিল, এটা কি কনস্টিটিউশনে আছে নাকি? বাংলাদেশ সংবিধানের কোথাও লেখা আছে যে আপনার অন্তর্বর্তী সরকার থাকতে পারবে? আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেটা তো শেখ হাসিনা বাদ দিয়ে দিচ্ছে। আপনি যদি আগেরটাকেও নিয়ে আসেন, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ম্যাক্সিমাম থাকতে পারবে 90 দিন। তাহলে ডক্টর ইউনূস যে আপনার এই 1.5 বছর টাইম এখানে রইলো এবং তারপর তার অধীনে যে নির্বাচন হইলো, আমি যদি সালাউদ্দিন আহমেদের এই কনস্টিটিউশনালের টেকনিক্যাল আর্গুমেন্ট নেই, তাহলে তো ডক্টর ইউনূসের সরকারও সাংবিধানিকভাবে অবৈধ, এবং ডক্টর ইউনূসের সরকারের অধীনে করা নির্বাচনও তো সাংবিধানিকভাবে অবৈধ। তো এখানে যে টেকনিক্যালিটির আর্গুমেন্টটা উনি করতেছেন, এটা আসলে একটা অত্যন্ত বাজে আর্গুমেন্ট। এই আর্গুমেন্টের কোনো মানে নেই। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এখানে একটা পলিটিক্যাল প্রসেস আছে। পলিটিক্যাল প্রসেসটা হলো যে আপনি যে সিদ্ধান্তটা নেবেন, সেটা শুধু আপনি একা নেবেন না, আপনি সবার সাথে আলাপ আলোচনা করে নেবেন। এটাই তো গণতন্ত্র। তো এই যে বিএনপি বলতেছে যে সাংবিধানিকভাবে এটা আমার নেওয়া উচিত না, এটা আমার প্রেফারেন্স, বিএনপি কি জামাতের সাথে আলাপ করছে? বিএনপি কি এনসিপির সাথে আলাপ করছে? তাহলে তারা কেন একটু আলাপ আলোচনা করে এই জিনিসটাকে একটা সলিউশন আনতে পারলো না? এই যে আনতে পারলো না, এটা শো করে যে জুলাই সনদের প্রশ্নে তাদের যে ডিসিশন মেকিং, এটা তারা একা করতে চায়, নিজের মতো করে করতে চায়, অন্য কারোর সাথে আলাপ আলোচনা করতে চায় না। পলিটিক্যাল প্রসেস হিসাবে এটাকে আমি রাইট মনে করি না। এবং থার্ড হলো যে জুলাই সনদের যে বাস্তবায়ন আদেশ, সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে বলা আছে যে আপনার এই সংসদ যখন হবে, এই যে নির্বাচন যেটা হবে, এই সংসদ সদস্যটা 2টা দায়িত্ব পালন করবে। একটা হলো তারা রেগুলার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে, এবং আরেকটা হচ্ছে তারা এই যে প্রস্তাবিত জুলাই সনদের যে পরিবর্তন, সেটাকে তারা বাস্তবায়ন করবে। তো এটা তো সরাসরি জুলাই সনদের যে আদেশ, সেটার সাথে আপনার কন্ট্রাডিক্টরি করে। এখন আপনি আসেন জনগণের অভিমতের জায়গা থেকে। গণভোটে 68% হ্যাঁ ভোট করছে, 68%। বিএনপি অ্যাজ এ পার্টি তারা 50% ভোট পাইছে। তা আপনি 50% লোকের যেটা আপনাকে সাপোর্ট দিচ্ছে, সেটার উপর ভিত্তি করে আপনি 68% লোকের যেটা ওপিনিয়ন, সেটাকে তো আপনি ইগনোর করতে পারেন না। যে জুলাই সনদের প্রশ্নে বিএনপির যে চিন্তা, এটা আমি মনে করি যে সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা, তার বিরোধী। জুলাইয়ের যে স্পিরিট, সেটার বিরোধী। এটা বাজে রাজনীতি, এটা জনবান্ধব রাজনীতি না, এবং এটা আমাদের রাষ্ট্রের যে সংস্কারের চিন্তা, তার সাথে সরাসরি কন্ট্রাডিক্ট করে। এবং বিএনপি আজকে নতুন করে একটা গণতান্ত্রিক যাত্রার শুরুতে জুলাই সনদের ব্যাপারে যে ভূমিকা পালন করছে, এটা জাতিকে আশাহত করছে। আমরা এটা এক্সপেক্ট করি নাই। জি, 3টি পয়েন্টে আপনি বলেছেন। আমরা আবারও ফিরতে চাই আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর কাছে। আপনি শুনছিলেন যে জুলাই যে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ না নেয়ার যে সিদ্ধান্তটা বিএনপি নিয়েছে, 3টি পয়েন্টে মির্জা গালিব এটিকে তিনি বিশ্লেষণ করেছেন। এবং আপনি এটাও জানেন যে নাহিদ ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ, তিনি সঙ্গে সঙ্গে বেরিয়েই তিনি একটি প্রতিক্রিয়ায় বলেছেন যে সরকার প্রথম দিনই আসলে বেইমানি করেছে, অথবা আমি যদি স্পষ্ট করে বলি, সেখানে তিনি বলছেন যে সতর্ক সংস্কার পরিষদের শপথ নিয়েছিল, দ্বিতীয় শপথ সালাউদ্দিন আহমেদের যে ব্যাখ্যাটি, সেই সাংবিধানিক পদ্ধতির যে ব্যাখ্যা তিনি দিয়েছেন, আমরা কি পাচ্ছি? আবু নাসের রহমতুল্লাহকে পাচ্ছি? আচ্ছা, হান্নান মাসুদের কাছে যেতে চাই। সেটি হচ্ছে যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, হান্নান একটু লক্ষ্য করবেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, এবং আপনারা 11 দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নেওয়ার একটা ঘোষণা দিয়েছিলেন তাৎক্ষণিকভাবে সকালেই, যখন আপনারা এটা জেনেছেন। পরে আবার আপনারা শপথ নিয়েছেন। প্রথমে না নেওয়ার ঘোষণা এবং পরে শপথ নেওয়ার যে মুহূর্তটা, এই অবস্থান বদলানোর কারণ কি ছিল, অথবা এর যে যৌক্তিক ব্যাখ্যাটা, সেটা একটু দিবেন। প্রথমত হচ্ছে, আমরা শপথ না নেওয়ার ঘোষণা কোনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দিই নেই। আমাদের বিচ্ছিন্নভাবে কেউ হয়তো দিয়ে থাকতে পারে। আমরা আনুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত একটাই নিয়েছি, সেটা হচ্ছে আমরা শপথ নিব। এবং আমরা যেহেতু জুলাই সনদকে স্বীকার করি, জুলাইকে স্বীকার করি, সেহেতু হচ্ছে আমরা 2টা শপথই নিব। কারণ বিএনপি যদি জুলাই সনদকে অস্বীকার করে এবং গণভোটের রায়কে অস্বীকার করে যদি তারা তাদের মন মতো চলতে চায়, তারা সেক্ষেত্রে নিবে না, নেয়। কিন্তু আমরা সংসদ সদস্য হিসেবেও শপথ নিয়েছি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি। এখন আমরা দ্বিত্ব ভূমিকা পালন করতে পারবো, এবং আমাদের দ্বিত্ব ক্ষমতা আমরা পেয়েছি। এক হচ্ছে সংবিধান সংস্কারের, আরেকটা হচ্ছে সংসদ সদস্য হিসাবে, আইনসভার সদস্য হিসাবে। বিএনপি সেটা নেয় নাই, তবে এটা তারা প্রতারণামূলক আচরণ করেছে। তারা তো গণভোটের আগে বলে নাই, তারা নির্বাচনের আগে কেন বলে নাই যে হচ্ছে তারা এই যে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে, সরকার যে জুলাই আদেশ দিয়েছে, এই আদেশ তারা মানছে না, তারা হচ্ছে সংবিধানকে উপরে রাখবে, তারা জুলাই সনদের যে শপথ গ্রহণ প্রক্রিয়া, সেটাকে তারা মেনে নিবে না। এই কথাটা তারা
নির্বাচনের আগে বলতে পারতো, কিন্তু জনগণ রায় দিয়ে দেওয়ার পরে তারা যেটা করতেছে এটা সরাসরি জনরায়ের সাথে গাদ্দারি। এবং এই ধরনের গাদ্দারি 90-এর গণঅভ্যুত্থানের পরেও বিএনপি একবার করেছে। 3 জোটের রূপরেখাকে আপনার ছুঁড়ে ফেলে দিয়ে তারা তাদের মতো করে রাজনীতি করে বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী সংকটে ফেলে দিয়েছিল, যে সংকটটা আমরা 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘনীভূত হয়েছে এবং প্রবল অন্ধকারে নিমজ্জিত হয়েছে। বিএনপি একই ধরনের কাজ 2026 এসেও করতেছে, যে হচ্ছে তারা একটা জনরায় মীমাংসিত ইস্যু যেটা তারা মেনে নিয়েছে সেটাকে আবার নতুনভাবে তুলে এনে এখানে এক ধরনের সংকট তৈরি করেছে। তাদের যদি কোনো মতামত থাকে তারা অবশ্যই সকল এই নির্বাচনের সকল সংসদ সদস্যদের সাথে আলোচনা করতে হবে। যাদেরকে জনগণ তো হচ্ছে এই গণভোটের রায়ের মাধ্যমে তাদেরকেও জুলাই সনদের ভিত্তিতে তাদেরকেও ভোট দিয়েছে গণভোটে এবং তাদেরকেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করেছে, পাশাপাশি জাতীয় সংসদ। 2টা ইস্যু একই সাথে ঘটেছে, কিন্তু তারা যে ধরনের প্রতারণামূলক অবস্থান নিয়েছে এটা জাতির সাথে তামাশা করতেছে। এটার ব্যাপারে আমরা সংসদের ভিতরে বাইরে আমরা উভয় জায়গায় আমরা ভূমিকা রাখবো, আমরা প্রতিবাদ করে যাব। আমরা জুলাই দিব না, জীবন দিব, জুলাই দিব না। জি, ধন্যবাদ আপনাকে। আলতাফ পারভেজের কাছে যেতে চাই, যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে আপনি যদি সেটাই বলেন, জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের যে পরিষদ, সেই পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি, তাদের এই শপথ না নেওয়াটা কি ধরনের বার্তা দেয়? এবং আপনি উদ্ভূত যে আলোচনা, সেই আলোচনাগুলো শুনছিলেন, প্রতারণার কথা বলা হচ্ছে, এই ইস্যুটা আসলে ফিক্স হবে কিভাবে? সেক্ষেত্রে 180 দিনের মধ্যে যে সংবিধান সংস্কারের যে বিষয়গুলো, সেগুলো কি তাহলে ফিকে হয়ে যাচ্ছে? ধন্যবাদ। আসলে এই যে গণভোট এবং জুলাই সনদের ভবিষ্যৎ, এই দুটো নিয়ে যেই একটা জটিল অবস্থা তৈরি হয়েছে, এইটা সংসদের ভেতরে এবং বাইরে ব্যাপক আলোচনার দাবি রাখে। আমি সালাউদ্দিন সাহেবের কথা শুনেছি, আমার অবশ্য এটা মনে হয়নি যে উনি জুলাই সনদ উপেক্ষা করছেন বা এটা বাস্তবায়ন করবেন না এমন কিছু বলেছেন। উনি যেটা বলেছেন, আমি অন্তত যেটা শুনেছি, যে সংসদে এই নিয়ে আগে কিছু আলাপ আলোচনা করতে হবে। আসলে সমস্যাটা শুরু কোথা থেকে? সমস্যাটা শুরু গণভোটের প্রক্রিয়া থেকে। বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, গণভোটেরকে যারা জুলাই সনদকে যারা গণভোটে পাঠিয়েছেন তারা সেই নোট অফ ডিসেন্টকে অগ্রাহ্য করে বিষয়টা গণভোটে পাঠিয়েছেন এবং সেটা গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এখন এখানে তো আসলে একটা আইনগত প্রশ্ন আছেই, কারণ 8ই আগস্টের পরে 5ই আগস্টে গণঅভ্যুত্থান হয়েছে, এটা সত্য, কিন্তু 8ই আগস্ট থেকে তো সরকার সংবিধান সম্মতভাবেই চলছে। ফলে 2024-এর 8ই আগস্ট থেকে সব কিছু আইনগতভাবেই হতে হবে এবং আগামী আসন্ন সংসদে জুলাই সনদকেও আইনগত প্রক্রিয়া মেনেই পাশ হতে হবে, না হলে এগুলো আদালতে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো দুটো, সেটা হলো জুলাই সনদ আদেশ যেটা রাষ্ট্রপতি জারি করেছেন, সেইটা সংবিধানের 93 ধারার ক্লজগুলো অনুযায়ী উনি এই আদেশ জারি করতে পারেন কিনা, কারণ সেখানে রয়েছে রাষ্ট্রপতি শুধু অধ্যাদেশ জারি করতে পারেন, আদেশের কথা নেই। আবার সেই আদেশে উনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে সংসদ সদস্যদের শপথের যে ফরম্যাটের কথা বলা হয়েছে, সেটা কিন্তু সংবিধানে এখন যে ফরম্যাট রয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ রাষ্ট্রপতির ওই আদেশেই সংবিধান সংস্কার হয়ে গিয়েছে বলা যায়, কিন্তু সেটা তো সম্ভব নয়। ফলে এগুলা নিয়ে সংসদে আলাপ হওয়ার আসলেই অবকাশ রয়েছে। দ্বিতীয়ত হলো যে গণভোট অধ্যাদেশ, সেইটাও তো বর্তমান সংসদে আগে অনুমোদিত হতে হবে। যে কোনো অধ্যাদেশ সংসদে 30 দিনের ভিতর অনুমোদন না হলে সেটা বাতিল হয়ে যাবে। ফলে জুলাই সনদ আদেশ এবং গণভোট অধ্যাদেশ দুটো নিয়েই সংসদে আলাপ হতে হবে। সালাউদ্দিন সাহেবের এই বক্তব্য কিন্তু আইনগতভাবে যৌক্তিক। প্রশ্ন হলো, এইটা দিয়ে কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষা বাতিল হয়ে যায় না। আমাদের অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানের সকল আকাঙ্ক্ষাকে এই সংসদে বিবেচনা করতে হবে এবং যতটা সম্ভব সেটা অনুমোদন করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার দরকার, এইসব বিষয়ে কোনো ভিন্ন মত আমার অন্তত নেই। আমি মনে করি বিএনপিরও নেই, কারণ বিএনপি গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য তাদের সর্বোচ্চ নেতা বলেছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা অনেক বিষয়ে সম্মত হয়ে এসেছে, কিন্তু তারা যেই সব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলা কেন গণভোটে পাঠানো হলো, সেই প্রশ্নটা তারা তুলতেই পারে। আরেকটা বিষয় খেয়াল করার ব্যাপার, এগুলা টেকনিক্যাল বিষয় কিন্তু গুরুত্বহীন নয়।
গণভোটে হ্যাঁ যোগ পেয়েছে 38% দেশের সর্বমোট ভোটারের, তাহলে সর্বমোট ভোটারের 62% কিন্তু বাইরে রয়ে গেছে। ফলে এই যে গণভোট প্রক্রিয়া নিয়ে সমাজে যে নানা ধরনের বিতর্ক, নানা ধরনের প্রশ্ন আছে, এইটা আমরা এড়িয়ে যেতে পারি না, কারণ এটা গুরুতর আইনগত বিষয়। এবং ইতিমধ্যে আজকেই আমি দেখেছি পত্রিকায় বিষয়টা আদালতে চলে গেছে, এবং এইটা আদালতে যে যাবে এইটাই ধারণা করেছিলাম, এবং সেইটা এবার ঘটেছে। আমি যেটা মনে করি যে আসলে এই বিষয়গুলো নিয়ে বিরোধী দলের সাথে সরকারি দলের আলাপ প্রয়োজন। সেই আলাপের ভিত্তিতেই আমি নিশ্চিত বিএনপিও একসময় সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিবে এবং জুলাই অভ্যুত্থানের অনেক আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। কিন্তু এই বিষয় নিয়ে সরকারি দল এবং বিরোধী দলের দূরত্ব এমন অবস্থায় নিয়ে যাওয়া উচিত নয় যে জুলাই সনদ বা জুলাইয়ের আকাঙ্ক্ষা মুশকিলে পড়ে যায়, সেটার বাস্তবায়ন বিলম্বিত হয়। এই বিষয়ে জনগণের আকাঙ্ক্ষা, প্রত্যাশা হলো সকল সংসদের সকল দল এবং প্রয়োজনে সংসদের বাইরে থাকা দলগুলো নিয়ে বাইরেও একটা আলোচনা হতে পারে। জুলাই সনদকে গণভোটের প্রক্রিয়ায় পাঠানোর মধ্য দিয়ে যেই ত্রুটি বিচ্যুতি আইনগতভাবে হয়েছে, সেটা বর্তমান সংসদ সদস্যরা অবশ্যই সারাবেন, তারা সেগুলো সংশোধন করবেন, সেই অধিকার তাদের রয়েছে, কিন্তু সেটা ইতিবাচক পথে এগিয়ে নিতে হবে। জি, আলতাফ পারভেজ, আপনারা থাকবেন আমাদের সঙ্গে। সরকারের মন্ত্রিসভাটা, যেই মন্ত্রিসভায় টেকনোক্রেট মন্ত্রী হিসেবে একজনের বিষয়ে নাহিদ ইসলাম আজকে তিনি একটি কনসার্ন রেজ করেছেন। সেই কনসার্নে তিনি বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ করা হচ্ছিল তা প্রমাণিত হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে মন্ত্রী করার মধ্য দিয়ে। এ বিষয়ে আপনি আর কি বলবেন? না, আমি কি বলবো সেটা বড় ব্যাপার না, দেশের মানুষ কি দেখছে সেটা সবচাইতে বড় ব্যাপার। আপনার হচ্ছে এই যে ডাক্তার খলিলুর রহমানকে নিয়ে বিএনপির চুলকানি তো কম ছিল না। খলিলুর রহমানের পদত্যাগের জন্য তারা ক্যাম্পেইন করেছে এবং তারা বারবার বলেছে, বিএনপির সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন যে হচ্ছে একজন বিদেশি রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিক কীভাবে বাংলাদেশের উপদেষ্টা হতে পারে। ঠিক একইভাবে যখন লন্ডন বৈঠক হলো, লন্ডন বৈঠকের পরে আমরা দেখলাম যে হচ্ছে সব বেলুন চুপসে গেল এবং তারপর থেকে দেখলাম যে সরকার পুরোপুরি হচ্ছে বিএনপির কথাই, বিএনপি যেভাবে বলছে সেভাবেই চলতেছে এবং বিএনপির কথার বাইরে কিছুই হচ্ছিল না। জুলাই সনদ বলেন কিংবা হচ্ছে নির্বাচন কবে হবে বলেন, যে কোনো ইস্যুতেই। এরপর থেকে আপনার একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে তো একটা ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন উঠলো এবং খলিলুর রহমান খুব মুখ্য ভূমিকা রেখেছেন এই নির্বাচনে, সেটা আপনারা সবাই জানি। আজকে খলিলুর রহমানকে পুরস্কৃত করা হয়েছে, একেবারে সরাসরি মন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী। কি ভূমিকা রেখেছেন তিনি? আমি তাহলে জানি না, আপনি আমাকে একটু বলবেন তাহলে কি ভূমিকা ছিল ওনার? না, অবশ্যই উনি কি ভূমিকা ছিল এটা সবার কাছেই জানা। উনি তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, প্রধান উপদেষ্টার সাথে বিএনপি সমন্বয় করেছেন এবং হচ্ছে বিএনপিকে প্রধান উপদেষ্টার পাশে থেকে বিএনপিকে যত ধরনের সহযোগিতা করা দরকার সব সহযোগিতা উনি করেছেন। আর সর্বোচ্চ সবচাইতে বেশি আলোচিত যে বিষয়টা, লন্ডন বৈঠকের পর থেকে সরকারের বিএনপির দিকে হেলে যাওয়া, একটা দলের ওয়ান কাইন্ড অফ একটা দলের পক্ষে চলে যাওয়া, সেটাই খলিলুর রহমানের নেতৃত্বে হয়েছে। আর একটা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে কিংবা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থেকে সরাসরি পরবর্তী সরকারের মন্ত্রী হওয়ার ইতিহাস মনে হয় এটাই প্রথম এবং হচ্ছে এইভাবে মূলত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরপেক্ষতা সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এটা ইতিহাসের একটা কালো অংশ হিসেবে লিপিবদ্ধ থাকবে যে এভাবে একজনকে সরাসরি পুরস্কৃত করা হয়েছে যার ব্যাপারে বিভিন্ন দিক থেকে অভিযোগ ছিল। জি, ধন্যবাদ আপনাকে। যেতে চাই মির্জা গালিবের কাছে, সেটি হচ্ছে নতুন যে মন্ত্রিসভা হলো, এই মন্ত্রিসভা নিয়ে আপনার অবজারভেশন কি? আপনি মিনিস্ট্রি ওয়াইজও বলতে পারেন যে কাদের মন্ত্রী করা হয়েছে, শুধু সেটি না, কাদেরকে কোন কোন মন্ত্রণালয় দেওয়া হয়েছে এবং সেই মন্ত্রণালয়গুলোতে আপনি কাদেরকে আসলে, অনেকে চমকের কথা বলেন, আমি চমকে নাই গেলাম, আমি যোগ্যতার জায়গায় যদি যাই, সেখান থেকে কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, ধন্যবাদ। আমরা কয়েকটা প্যারামিটার ঠিক করে আলাপ করতে পারি। ধরেন, প্রথম প্রশ্ন ছিল মন্ত্রিসভা অনেক বড় হয় কিনা। যেমন ধরেন 2001-এর বিএনপি জামাতের জোট সরকারের যে মন্ত্রিসভা, সেটা অনেক বড় হয়েছিল, 60 মতো ছিল মন্ত্রী পরিষদের সদস্য। তো সেটা নিয়ে একটা সমালোচনা ছিল যে আমাদের দেশে যদি মন্ত্রী পরিষদ বড় হয় তাহলে সরকারের খরচ আপনার বেড়ে যায় অনেক জায়গায়। তো সেই জায়গা থেকে আপনি যদি মন্ত্রী পরিষদকে কিছুটা ছোট রাখতে পারেন তাহলে ভালো।
কিন্তু রাজনৈতিক দলগুলো আবার মন্ত্রিপরিষদকে খুব ছোট করতে পারে না। তার কারণ হলো এটা তার দলের অ্যাক্টিভিস্টদের একটা রিওয়ার্ড দেওয়ার বিষয় রাজনৈতিক জায়গা থেকে। তা আমরা যদি এখনকার মন্ত্রিসভায় দেখি তাহলে দেখবেন যে আমার বোধহয় 25 মন্ত্রী এবং 24 হচ্ছে আপনার প্রতিমন্ত্রী মিলে 49-50 মতো আর কি। তো এই সংখ্যাটা মানে খুব বড় হয় নাই, আবার খুব ছোটও হয় নাই, এবং পরবর্তীতে আপনি আরো 5-7 জন নতুন অ্যাডিশন দেখতে পাবেন। সাধারণত রাজনৈতিক দলগুলো অনেক সময় শুরুতে একটু ছোট দিয়ে তারপর আর একটু বড় করে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে বিএনপি আসলে মানে খুব ছোট মন্ত্রিসভা করতে হবে এইরকম চিন্তা ভাবনার মধ্যে যায় নাই। টিপিক্যাল রাজনৈতিক জায়গা থেকে যেভাবে একটু বড় মন্ত্রিসভা করা হয় তাহলে সেই জায়গাতেই গেছে। সেকেন্ড হলো মন্ত্রিসভায় নবীন এবং প্রবীণদের একটা সমন্বয় আছে। আগের বিএনপি গভর্নমেন্টের দায়িত্ব পালন করছে এরকম 8-9 জনের মতো আছে, কিন্তু মেজরিটি নতুন, এবং বিএনপি যেহেতু একটা লম্বা সময় পরে আসছে তাদেরকে নতুন নিতে হবে, সেদিক দিয়ে এই নবীন প্রবীণ কম্বিনেশনটা অত্যন্ত ভালো। কিন্তু আমি যদি এক্সপার্টিজের জায়গা থেকে যাই তাহলে আপনি দেখবেন যে এক্সপার্টিজের জায়গা অনুযায়ী দেওয়া হয় নাই। আপনি খুব বেশি সংখ্যক লোকের এখানে পিক করতে পারবেন না যাদেরকে বলতে পারবেন যে তাদের এই জায়গায় এক্সপার্টিজ আছে, বরং এটা রাজনৈতিকভাবে যারা প্রমিনেন্ট দলের মধ্যে যাদেরকে দিলে পরে রিপ্রেজেন্টেশন নিশ্চিত হবে তাদেরকে এনে বিভিন্ন মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে। এখন গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে অনেক সময় এটা হয়, এটা এখানে যে ত্রুটি এবং দুর্বলতাটা হয় এটা ওভারকাম করা হয় অনেক সময় আমলাতান্ত্রিক এক্সেলেন্সের মধ্য দিয়ে, যে আমলারা যদি এক্সপার্ট হয় তার মধ্য দিয়ে আপনি এটাকে ওভারকাম করতে পারবেন। এখন আমাদের দেশে প্রবলেম হলো আমাদের দেশে আমলাতন্ত্র তো খুব কোয়ালিফাইড না, তার ফলে আপনি যখন শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বের সাথে একটা আপনার লেস কোয়ালিফাইড আমলাতন্ত্রকে একসাথে জোড়া দেন তখন খুব ভালো সুশাসন আসে না। তো সেই সম্ভাবনার রিস্কের জায়গাটা আমি মনে করি এই মন্ত্রী পরিষদের মধ্যেও আছে। এরপর যদি আমি খুব স্পেসিফিকলি আপনার উইমেন পার্টিসিপেশনের মধ্যে যাই, আমার বোধহয় যে ফিমেল আসছে মাত্র আপনার 3 জন, তারপর হচ্ছে মাইনরিটি রিপ্রেজেন্টেশনে যান সেটা হচ্ছে 2 জন, টেকনোক্র্যাট আনা হয়েছে মাত্র 3 জন। তো সেই জায়গা থেকে যদি দেখেন তাহলে খুব ডাইভার্স মন্ত্রিসভা হয় নাই, খুব আপনার একাডেমিকলি কোয়ালিফাইড টেকনিক্যালি কোয়ালিফাইড মন্ত্রিসভা হয় নাই, বরং একটা রাজনৈতিক অ্যাভারেজ মন্ত্রিসভা হয়েছে আমার কাছে মনে হয়। যদি রাজনৈতিক রিপ্রেজেন্টেশনের জায়গা থেকে আমি নবীন প্রবীণ এবং হচ্ছে আপনার ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল লোকদেরকে নিয়ে আসা ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে দেখি তাহলে সেই পয়েন্ট অফ ভিউতে তারা ভালো মন্ত্রিসভা করছে, কিন্তু অন্যান্য জায়গা থেকে দুর্বলতা রয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। জি, মন্ত্রিসভা নিয়ে একটা অভিযোগ আছে, বেশ দুদিন ধরে আমি এটি শুনছি, যদিও আমার কাছে এক্সাক্ট কোনো ডাটা নাই। সেটি হচ্ছে এক ধরনের সেটেলমেন্ট হয়েছে এমন একটু অভিযোগ করা হয়। এই বিষয়ে আপনার কি মন্তব্য? সেটেলমেন্ট কি সরকারের সাথে, মানে অন্তর্বর্তী সরকারের সাথে? ট্রাই যদি বলি এরকম এক ধরনের অভিযোগ পাওয়া যায় যে এই অভিযোগটা ম্যাটেরিয়ালাইজ হয়েছে, যেটা একটু আগে আপনি হান্নান মাসুদকে যে প্রশ্ন করছেন এবং যেটা আলোচনা যে ডক্টর খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্টের মধ্য দিয়া এটা নতুন করে আসতেছে 2টা কারণে। একটা হলো যে উনি অন্তর্বর্তী সরকারে ছিলেন, তাহলে আপনার পরের গভর্নমেন্টের সাথে ওনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোশ্চেন থাকে, তাহলে উনি যখন এই সরকারে আসছেন তখন আপনি পিছন দিকে গিয়ে একটা কোশ্চেন করতে পারেন তাহলে কি ওনার সাথে আগে থেকে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং এই প্রশ্নটা আরো 2টা কারণে আপনার খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। একটা কারণ হলো যে বিএনপি একসময় ডক্টর খলিলুর রহমানের মানে খুব স্ট্রং ক্রিটিসিজম করছে, প্রচন্ড ভাবে তার পদত্যাগ পর্যন্ত চাইছে বিএনপি, তো সেই জায়গা থেকে সন্দেহটা আসে। আর আরেকটা জায়গা হলো যে আপনার মনে থাকার কথা যে তারেক রহমান কিন্তু দেশে আসছেন অনেক দেরি করে। যখন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তখন উনি বলতেছিলেন যে আমার দেশে আসার সিদ্ধান্ত আমার উপর ডিপেন্ড করে না। তো আমরা তখন প্রশ্ন তুলছিলাম, গণপরিসরে এই প্রশ্নটা তোলা হয়েছিল, আর অনেকেই এই প্রশ্নটা তুলছেন যে তাহলে ওনার আশাটা কার উপর ডিপেন্ড করে। তো এখন এই যে অন্তর্বর্তী সরকার থেকে একজন ওনাদের মন্ত্রী পরিষদে আসলেন এবং এইটা প্রশ্নটা হয় যে তাহলে কি সরকারের মধ্যে কোনো ডিপ স্টেটের সাথে ওনার আন্ডারস্ট্যান্ডিং এর প্রশ্ন ছিল যে কারণে উনি আসতে পারেন নাই, তাহলে কি উনি আসছেন এই আন্ডারস্ট্যান্ডিং করে, এই আন্ডারস্ট্যান্ডিং কি নির্বাচনের মেকানিজমের উপরে আপনার প্রশ্ন কোনো ইম্প্যাক্ট হয়েছে। তো এগুলো এখন সবই ওয়াইল্ড কোশ্চেন, আমরা উত্তর পাবো না, কিন্তু ডক্টর খলিলুর রহমানের নিয়োগ সাবস্টেন্সিয়ালি এই প্রশ্নগুলো আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আলতাফ পারভেজের কাছে যেতে চাই, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে আপনি সেটাও বলতে পারেন, আপনার দৃষ্টিতে এটিকে একটু ব্যাখ্যা করবেন। আরেকটা জিনিস আমি একটা প্রশ্ন যোগ করি, সেটি হচ্ছে গতকাল ঠিক এই সময় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায়ী প্রধান উপদেষ্টা তিনি একটি ভাষণ দিয়েছেন এবং ভাষণের তিনি মোটামুটি 30 থেকে 32টি পয়েন্টে তিনি বিভিন্ন কাজের কথা বলেছেন এবং অনেকগুলো কাজ বলেছেন যে তারা শুধুমাত্র শুরু করেছেন,
যেগুলো হচ্ছে অনেকটাই তিনি বলছিলেন যে যে প্রতিষ্ঠান ছিলই না সে প্রতিষ্ঠান তৈরি করে কাজটা অন্তত শুরু করেছেন, একেবারে পড়ে যাওয়া প্রতিষ্ঠানকে কোনো রকমে দাঁড় করিয়েছেন। আবার বিদেশের সঙ্গে বিভিন্ন চুক্তিগুলোর কথাও বলেছেন, শেষ মুহূর্তে এসে যে চুক্তিগুলো হয়েছে সেগুলোর কথাও তিনি উল্লেখ করেছেন। এখন যে নতুন সরকার, এই নতুন সরকার এই যে আনফিনিশড কাজ যেগুলো অথবা শুরু হয়েছে যে কাজগুলো, সেই কাজগুলোর সাথে কিভাবে আসলে কোপ আপ করে অথবা কোঅর্ডিনেট করে কাজটা করতে পারবে? ধন্যবাদ। আপনার শেষ প্রশ্ন বা শেষ প্রসঙ্গটা দিয়ে আমি শুরু করি যে বর্তমান বিগত সরকার, সদ্য বিদায়ী সরকার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নির্বাচনী প্রচারণার আড়ালে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি করে গেছে যুক্তরাষ্ট্রের সাথে, জাপানের সাথে, এবং এই চুক্তিগুলোর প্রক্রিয়া কিছুদিন আগে থেকে চলছিল, কিন্তু সেটা চলছিল গোপনে। এবং এইসব চুক্তির যেসব সংবাদ ইতিমধ্যে অল্প পরিমাণে হলেও দেশের এবং বিদেশের পত্রপত্রিকায় এসেছে, সেগুলো তো আমি বলবো অর্থনৈতিক বিবেচনায় গা শিহরণমূলক। যুক্তরাষ্ট্র থেকে যেভাবে কৃষিপণ্য কেনা, বোয়িং কেনা, যুদ্ধের অস্ত্র কেনা ইত্যাদি বিষয়ে যেসব অঙ্গীকারের কথা আমরা জানতে পারছি, এই সব তো আসলে মানে ভয় পাওয়ার মতো যে বর্তমান নতুন সরকার অর্থনৈতিক পুনর্গঠনে, অর্থনৈতিক সংস্কারে এই ধরনের বিদেশি চুক্তির ভিত্তিতে কিভাবে সমন্বয় করবে। সেই কারণে আমার এই মুহূর্তে একটা চাওয়া নাগরিক সমাজের পক্ষ থেকে বা আমার ব্যক্তির পক্ষ থেকে যে নতুন সরকার গত 18 মাসের সরকারের সমস্ত কাজের একটা শ্বেতপত্র অবশ্যই প্রকাশ করবে, যেখানে প্রত্যেক মন্ত্রণালয়ের কাজের বিবরণ থাকবে, কি কি চুক্তি করেছে তারা দেশে বিদেশে গোপনে প্রকাশ্যে, সেটা জনগণকে জানতে দিতে হবে। কেন গত 18 মাস দেশে মব সহিংসতা রোখা গেল না, কারা কোথায় দায়িত্ব পালন করেনি বা কি কি দায়িত্ব পালিত হয়েছে, কারা নিয়োগ পেয়েছে, কারা দ্বৈত নাগরিক ছিলেন, কারা ছিলেন না, এইসব বিষয়গুলো এখন জনগণকে জানানো উচিত। এটাই হলো একটা ব্যাপার। আর আপনি প্রথমে যেটা বললেন বর্তমান মন্ত্রিপরিষদ নিয়ে, আমার কাছে মনে হচ্ছে মন্ত্রিপরিষদটায় নারী, সংখ্যালঘু, আদিবাসী, সিনিয়র, জুনিয়র এরকম অনেকে আছেন, জোটের বিএনপির শরিকদের প্রতিনিধিও আছে, কিন্তু নারী সদস্য, সংখ্যালঘু সদস্য, আদিবাসী সদস্য যারা যোগ্য এরকম মানুষ আরও নেওয়া যেত, এটা আমার মনে হচ্ছে। তাতে এই মন্ত্রিসভাটা জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী আরও অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক, বহুত্ববাদী হতো। আর অনেক মন্ত্রী দেখা গেছে যে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আমার বিবেচনায় এই মন্ত্রীরা ভালো কাজ করতে পারেন যখন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, ফলে পূর্ণমন্ত্রীর সংখ্যা আরও বাড়ানো যায়, বাড়ানো দরকার দেশের প্রয়োজনে। কিন্তু এখানে প্রতিমন্ত্রীর সংখ্যা দেখছি অনেক। আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা হলো যখন একটা মন্ত্রণালয়ে একজন পূর্ণমন্ত্রী, একজন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী থাকে, সেখানে তাদের ভিতর কাজের সমন্বয় সমস্যা হয়, অনেক বিষয়ে তিক্ততা হয়, মতদ্বৈততা হয়, ওই মন্ত্রণালয়গুলো নিয়ে বিভেদ বাড়ে, ওই মন্ত্রণালয়গুলো ফাংশনাল হয় না। ফলে আসলে পূর্ণমন্ত্রীর সংখ্যাই বাড়ানো উচিত, বিশেষ করে একজনের অধীনে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় না থাকাই ভালো আমি বলবো আর কি। আর বিশেষভাবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব যিনি পেয়েছেন তাকে নিয়ে আমি তো বলবো সারা দেশে একটা বিস্ময় তৈরি হয়েছে। কেন উনি আগের সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের একজন সদস্যকে বিএনপি মন্ত্রী করলেন, এটা অবশ্যই একটা প্রশ্নবিদ্ধ বিষয়। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা, মাহফুজ আলম এবং আরেকজন, নির্বাচন না করার সত্ত্বেও তারা সরকারের নির্বাচনকালীন নিরপেক্ষতার অংশ হিসাবে পদত্যাগ করেছিলেন। খলিলুর রহমান সাহেব তো পদত্যাগ করেননি, তারপরও তিনি যখন বিএনপির মন্ত্রিসভার সদস্য হলেন, স্বাভাবিকভাবে এই নিয়ে বিরোধী দল প্রশ্ন তুলবে এবং প্রশ্ন উঠেছে। এইটা আমরা বিএনপির কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। বিএনপির যে কাউকে মন্ত্রী করার সুযোগ আছে আইনগতভাবে, কিন্তু এখানে অনেক নৈতিক প্রশ্ন যুক্ত আছে বলে আমি মনে করি। জি, হয়তোবা বিএনপির দিক থেকে আজকে একটা উত্তরও পেতাম, কিন্তু আজকে আমাদের যিনি বিএনপির অতিথি তিনি হুট করেই তিনি একটি জরুরি কাজে তিনি চলে গেছেন, এই জন্য আমরা তাকে আর পাইনি। আমরা আশা করছি এরকম একটা উত্তর হয়তোবা আগামীকাল প্রথম যে মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠকের পরে আমাদের সাংবাদিকরা নিশ্চয়ই জিজ্ঞেস করবেন, যেহেতু এই বিষয়গুলো নিয়ে আপনারাও প্রশ্ন তুলছেন। আলতাফ পারভেজ, জি আলতাফ পারভেজ, আপনি কিছু বলতে চাচ্ছেন?
হ্যাঁ, আমি বলছি যে গতকাল যে বিগত সরকারের প্রধান উপদেষ্টার ভাষণের কথা আপনি বলেছেন, আমি নিজেও শুনেছি সেই ভাষণে উনি দাবি করেছেন ওনারা অনেক সংস্কার করেছেন, বাংলাদেশে অনেক কিছু করেছেন। আমি এই বিষয়ে বিনয়ের সাথে ভিন্নমত পোষণ করতে চাই। ওনারা যথেষ্ট সময় পেয়েছেন, 18 মাসে অনেক কিছু করা যেত, কিন্তু আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী খুব সামান্যই সংস্কার হয়েছে। প্রশাসনিক সংস্কার, পুলিশ বাহিনীর সংস্কার, নারী অধিকারের সংস্কার, অর্থনৈতিক বিষয় সংস্কার প্রায় কিছুই হয়নি আমি বলবো। ফলে বর্তমান নতুন সংসদের কাছেই মানুষের প্রত্যাশা বেশি। জি, আলতাফ পারভেজ আপনাকে ধন্যবাদ, আব্দুল হান্নান মাসুদ এবং ডক্টর মির্জা গালিব আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের রাজনীতির আয়োজনে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের রাজনীতিতে 3 দশকের দ্বিমেরুকরণ ব্যবস্থার অবসান ঘটে নতুন এক অধ্যায়ের সূচনা হলো বলে অনেকে মনে করছেন। তবে জনগণের প্রত্যাশার চাপ কিন্তু পাহাড় সম। ক্ষমতায় আসা নয়, ক্ষমতা থেকে কিভাবে জনগণের আস্থা ধরে রাখা যায়, এটাই এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। রাজনীতিতে প্রতীকী সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত মানুষ বিচার করবে ফলাফলে। দুর্নীতি কমলো কিনা, কর্মসংস্থান বাড়লো কিনা, গণতন্ত্র শক্তিশালী হলো কিনা, আর সবাই কথা বলার স্বাধীনতাটা পাচ্ছে কিনা। শেষ পর্যন্ত তারেক রহমানের সেই প্ল্যান সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবে কিনা, সেটি এখন দেখার অপেক্ষা। রাজনীতির আয়োজন আজ এই পর্যন্তই। আমরা ফিরবো আগামীকাল একই সময়। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।